Assalamu alaikum. Welcome to my online class where you learn English with me, Jashamuddin Ahmed. You learn English here in Bengali with me very easily. আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, যেখানে তোমরা ইংরেজি শেখো খুব সহজে আমার সাথে বাংলায়। তো আজকে এবং গতকালকে আমি আমার কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে একটা রিকোয়েস্ট পেয়েছি, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন ক্লাস 8, 9, 10 সব সিলেবাসেই রয়েছে এবং আমাদের অনেক পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষাও ট্যাগ কোশ্চেন আসে। তো আমাদের এই জন্য ট্যাগ কোশ্চেনের কিছু নিয়ম শিখতে হবে এবং আমরা যাতে প্রশ্নগুলো করতে পারি ঠিক মতো, সেজন্য আমাদের এই নিয়মগুলো শিখতে হবে। Many people ask this type of question in the wrong way. I have heard in my conversation with some people when I was in abroad, that is in foreign country. I heard with some people they say an statement like, "I'm from Bangladesh." No, just they say no, this is wrong. মানে সে বোঝাতে যাচ্ছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাই না? কিন্তু সে পুরো কথাটা প্রশ্নটা ঠিকভাবে না করতে পারার কারণে বলল নো, ইউ আর ফ্রম ইন্ডিয়া, নো। তো এই প্রশ্নগুলো এভাবে হবে না। এখানে শেষে নো বললে শুধু হবে না, এটা আমরা বোঝাতে চাই, তাই নয় কি? এখন ট্যাগ কোশ্চেনের যে অর্থটা সেটা হচ্ছে এরকম যে কোনো একটা স্টেটমেন্ট আমরা বলি, যেমন বলি ইউ আর ফ্রম বাংলাদেশ, তুমি বাংলাদেশ থেকে এসেছো অথবা তুমি বাংলাদেশের। তো এটা শেষে আমরা একটা প্রশ্ন করি আবার, তাই না? অথবা তুমি কি বাংলাদেশের নও, এতখানি লম্বা হয় না। আমরা যে প্রশ্নটা করি সেটা ট্যাগ কোশ্চেনে অ্যান্সার, কোশ্চেনটা হয় ছোট। এই ছোট প্রশ্নটারই ইংরেজি হচ্ছে ট্যাগ কোশ্চেন। কোশ্চেনটা সামান্য একটা স্টেটমেন্টের সাথে আমরা জুড়ে দেই প্রশ্নটা, তাই না? বা তাই কি? যদি অ্যাফার্মেটিভ হয় তখন আমরা বলি তাই কি, আর যদি নেগেটিভ হয় তখন আমরা বলি তাই নয় কি অথবা তাই না। তো এই যে কথার শেষে আমরা একবার জিজ্ঞেস করি, এটা কনফার্ম হওয়ার কারণে, শিওর হওয়ার কারণে আমরা আবার জিজ্ঞেস করি, তাই না? যেমন তুমি একজন ছাত্র, তাই না? তুমি আমাকে চেনো, তাই না? আবার যদি বলি তুমি তো আমাকে চেনো না, চেনো কি অথবা তাই কি, তাহলে এই যে চেনো কি এইটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। অথবা তুমি আমাকে চেনো, তাই না? অথবা চেনো নাকি, এই যে চেনো নাকি অথবা তাই নয় কি, এই যে কথাগুলো আমরা বলি এগুলোই হচ্ছে ট্যাগ কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন। এখন এটা করার কিছু রুলস আছে। আমরা সাধারণত প্রশ্ন করার সময় যেমন অক্সিলারি ভার্ব নিয়ে আসি, ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, এগুলো যেমন প্রথমে নিয়ে আসি, ঠিক একইভাবে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করব এবং তারপরে শুধুমাত্র আমরা সাবজেক্টটা ব্যবহার করব। আমাদের স্টেটমেন্ট, প্রদেয় যে সেন্টেন্সটা আছে, আমাদের এখানে দেওয়া যে সেন্টেন্সটা আছে সেইটাকে আমরা বলবো স্টেটমেন্ট। আমাদের যে বাক্যটা দেয়া আছে সেই বাক্যের যে সাবজেক্ট থাকবে শুধু সে বসবে এবং একটা অক্সিলারি ভার্ব বসবে, আর কোথাও নট যুক্ত করতে হবে আর কোথাও নট যুক্ত করতে হবে না। কখন নট যুক্ত করব আর কখন নট যুক্ত করব না এটাও আমি দেখিয়ে দেব। তো এখানে যদি অ্যাফার্মেটিভ কথা থাকে, ইউ আর ফ্রম বাংলাদেশ, তো যেখানে ভার্ব টু বি অথবা অন্য কোনো অক্সিলারি ভার্ব, ডু, ডাজ, ডিড, এগুলো দেয়া থাকবে, তখন আমরা সেই ভার্বগুলোকেই ব্যবহার করব, সেই অক্সিলারি ভার্ব অথবা সেই বি ভার্বকে আমরা ব্যবহার করব। এখানে এটা আছে অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি বোঝার জন্য। তো লিখলাম পজিটিভ, তাহলে আমরা প্রশ্নটা করব নেগেটিভ। মাইনাস মানে হচ্ছে নেগেটিভ। তা আমরা প্রশ্নটা করব নেগেটিভ। যখন আমরা কথাটা বলবো হ্যাঁ বোধক, প্রশ্নটা করব না বোধক। তুমি বাংলাদেশ থেকে এসেছো অথবা তুমি বাংলাদেশের, তাই না? তো
তো এই যে তাই না, এই জন্য আমাদের প্রশ্নটা করতে হবে নেগেটিভ। নেগেটিভ প্রশ্ন কিভাবে করব? আমরা এখানে যেটা বলছি যে আমার স্টেটমেন্টে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা যাবে শেষে। তাহলে আমরা শেষে লিখব ইউ, স্মল লেটার দিয়ে লিখব, ক্যাপিটাল লেটারে না, যেহেতু শেষে বসবে। এখন এইখানে আমরা একটা অক্সিলারি বসাবো এবং এই অক্সিলারি ভার্বের সাথে একটা নট বসাবো, নেগেটিভ করব। নেগেটিভ করার কারণ হচ্ছে যে এই স্টেটমেন্টটা আমাদের দেয়া আছে পজিটিভ অথবা হ্যাঁবোধক দেয়া আছে। আমি এই জন্য এই আর এর উপরে একটা পজিটিভ সাইন দিয়ে রেখেছি। আমরা এটাকে করব নেগেটিভ। তাহলে এটাকে নেগেটিভ করতে হলে আমরা আর এর সাথে একটা নট বসাবো। আর তার সাথে নটটা হয় এইভাবে, কন্ট্রাক্টেড ফর্ম বলে এটাকে, আরেন্ট ইউ। এই যে কমা দিয়ে এনের উপরে অ্যাপোস্ট্রফি কমা দেয় আমরা, অ্যাপোস্ট্রফি, এই কমাটা দিয়ে যখন আমরা টি যুক্ত করি ওটা আর লিখতে হয় না মাঝখানে। ট্যাগ কোশ্চেনে আমরা অবশ্যই এই কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত ফর্মটা ব্যবহার করব। এটাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম এবং এটা আমরা ট্যাগ কোশ্চেনে অবশ্যই এই নিয়মটা ব্যবহার করব। তো এখানে হবে আরেন্ট ইউ। যখন এখানে আমাদের সেন্টেন্সের মধ্যে ভার্ব টু বি থাকবে, অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার থাকবে, তখন আমরা এখানে ওই ভার্বটাকেই বসাবো। তার সাথে যখন নট বসাবো কখন? যখন আমার সেন্টেন্সটা, স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ থাকবে, পজিটিভ থাকবে, তখন এখানে আমি নট বসাবো। আর যদি এখানে নট দেওয়া থাকে তাহলে আমরা প্রশ্নটা করব হ্যাঁবোধক। এখানে যদি হয়তো ইউ আর নট ফ্রম বাংলাদেশ, তুমি বাংলাদেশ থেকে আসোনি অথবা তুমি বাংলাদেশের নও, তখন আমরা কি করতাম? এখানে আর ইউ মানে তাই কি তুমি কি বাংলাদেশের? তাহলে অর্থটা হবে, প্রশ্নটা হবে হ্যাঁবোধক। ইউ লাইক আইসক্রিম, এখানে ভার্ব টু বি নাই, কোনো অক্সিলারি ভার্বও নাই। ইউ লাইক আইসক্রিম, কিন্তু সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে যখন পজিটিভ বাক্য হবে অথবা অ্যাফার্মেটিভ বাক্য হবে তখন আমরা কোশ্চেনটা করব না নেগেটিভ, এটা আমরা অলরেডি জানি। তাহলে ইউ লাইক আইসক্রিম, তুমি আইসক্রিম পছন্দ করো, তো তাই নয় কি? এখন প্রশ্নটা হবে এরকম, তাই না অথবা করো না কি? তো ইউ লাইক আইসক্রিম এটাকে আমরা নেগেটিভ করব। এখানেও শেষের সাবজেক্টটা, প্রথম সাবজেক্টটা আমরা শেষে বসাবো, যেটা হবে ইউ হওয়ার পরে আমাদের মানে এখন ভাবতে হবে যে এখানে আমি অক্সিলারি ভার্বটা কী বসাবো এবং তার সাথে নট হবে অবশ্যই, যেহেতু স্টেটমেন্টটা আমাদের যে কথাটা দেয়া আছে সেটা আছে পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ। তাহলে আমরা এখানে বসাবো, যেহেতু এটা একটা মূল ভার্ব আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখন প্রশ্ন করার জন্য আমরা অক্সিলারি আনবো ডোন্ট, ডু আনবো অক্সিলারি ভার্ব, তারপরে এর সাথে নট লাগাবো, সংক্ষিপ্ত নট, কন্ট্রাক্টেড ফর্মে নট বসাবো। তাহলে হবে ডোন্ট ইউ লাইক আইসক্রিম, ডোন্ট ইউ তাই নয় কি অথবা তুমি কি পছন্দ করো না, ডোন্ট ইউ। তাহলে এখানে এখন ডোন্ট কেন হবে এটা একটু বোঝার ব্যাপার আছে। যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো সেন্টেন্স যখন থাকে সেটাকে প্রশ্ন করতে গেলে আমরা অক্সিলারি ভার্ব আনি ডু অথবা ডাজ। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা শুধুমাত্র ডাজ আনি আর সব ক্ষেত্রে ডু আনি। তাহলে এইখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন সেই জন্য ডু আসবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে, এবং তারপরে তার সাথে একটা নট যুক্ত হবে, ডোন্ট ইউ। এখন যে রুলটা রয়েছে হ্যাভের ব্যবহারটা আমি এখানে শিখাবো, দুইটাই শিখাবো। হ্যাভ হ্যাজ যখন মূল ভার্ব হিসেবে থাকবে তখন আমরা কি আনবো? অক্সিলারি ভার্ব কি আনবো? আর হ্যাভ হ্যাজ যখন অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে, হ্যাভ হ্যাজ নিজেই অক্সিলারি ভার্ব হিসেবে থাকতে পারে, আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকতে পারে। যেমন দে হ্যাভ এ টেলিভিশন, তাদের একটা টেলিভিশন আছে। তাহলে এখানে হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মূল ভার্ব। কীভাবে বুঝবো? এটা আমি অনেকবারই অনেক ক্ষেত্রেই শিখাই। সেটা হচ্ছে যখন বাক্যের মধ্যে আমরা এইরকম ভার্বগুলো, যে ভার্বগুলো অক্সিলারি হিসেবেও ব্যবহৃত হতে পারে আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, এই ভার্বগুলো একটু কনফিউজিং হয়, আমাদের মনের মধ্যে একটু কনফিউশন তৈরি করে যেটা কি প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে নাকি অক্সিলারি ভার্ব হিসেবে আছে। এখন এই পার্থক্যটা আমরা কিভাবে বুঝবো? পার্থক্যটা বুঝবো
যখন দেখব যে এই ধরনের ভার্ব টু হ্যাভ অথবা ভার্ব টু বি এই ধরনের ভার্বগুলোর সেন্টেন্সের মধ্যে অর্থ খুঁজে পাওয়া যাবে, তখন সে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অর্থ খুঁজে পাওয়া যাবে এবং এই ভার্বটা ছাড়া অন্য কোনো ভার্ব সেন্টেন্সের মধ্যে থাকবে না, শুধুমাত্র ভার্ব টু হ্যাভ থাকবে, এর পরে আর কোনো ভার্ব থাকবে না। যদি না থাকে তাহলে সেই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে যখন ভার্ব টু হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড মূল ভার্ব হিসেবে থাকবে, তখন আমরা অক্সিলারি ভার্ব আমাদেরকে আনতে হবে, বাইরে থেকে অতিরিক্ত অক্সিলারি ভার্ব আনতে হবে। এইটাকে আমরা এভাবে করব না, হ্যাভেন্ট দে, দিস ইজ রং। যখন থাকবে আই হ্যাভ এ পেন, তখন তুমি এরকম করবা না যে হ্যাভ আই এ পেন, তখন এই সেন্টেন্সটা রং হবে। আমরা করব ডু আই হ্যাভ এ পেন অথবা আই ডোন্ট হ্যাভ এ পেন। ডু আই হ্যাভ এ পেন, এখানে একটা অক্সিলারি আনতে হবে। কেন? এই ভার্ব টু হ্যাভ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু ভার্ব টু হ্যাভ অথবা ভার্ব টু হ্যাভের যে কোনো একটা ফর্ম, হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তখন আমরা প্রশ্ন করার সময় সেটাকে নিয়ে আসব। তাহলে এইখানে আমরা হ্যাভ দে এরকম বসাবো না, বা হ্যাভেন্ট দে এরকম বসাবো না। এখানে আমরা বসাবো, এখানে অক্সিলারি ভার্ব আনবো ডু, ডোন্ট দে, দে হ্যাভ এ টেলিভিশন, ডোন্ট দে, তাদের একটা টেলিভিশন রয়েছে, তাই নয় কি? বা তাদের একটা টেলিভিশন আছে, তাই না? তাদের আছে না, এরকম। হ্যাঁ, তাদের কি নাই অথবা তাদের আছে না, এরকম। এখন কথা হচ্ছে যে এই ভার্ব টু হ্যাভকে অনেক জায়গায় দেখবা হ্যাভেন্ট করা আছে, কিন্তু সেটা রং। এখানে আমরা লিখব ডোন্ট দে, যখন ভার্ব টু হ্যাভ প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকবে, ভার্ব টু হ্যাভ অথবা হ্যাজ। ভার্ব টু হ্যাভেরই আরেকটা ফর্ম হচ্ছে হ্যাজ। তাহলে হ্যাভ অথবা হ্যাজ যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকবে তখন আমরা এখানে হ্যাভেন্ট বা হ্যাজেন্ট করব না। যখন অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে পরের সেন্টেন্সে, ইন দ্য নেক্সট সেন্টেন্স আই উইল শো ইউ দ্য ইউজ অফ হ্যাজ অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। হিয়ার দিস ইজ প্রিন্সিপাল ভার্ব, দিস হ্যাভ ইজ এ প্রিন্সিপাল ভার্ব। ওকে, এরপরে হচ্ছে দ্য নেক্সট সেন্টেন্স ইজ ইন দ্য পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স। ইউ ওয়েন্ট টু ঢাকা লাস্ট মান্থ, গত মাসে তুমি ঢাকা গিয়েছিলে, তাই নয় কি? তাহলে তাই নয় কি অথবা গিয়েছিলে না, তাহলে এইটা আমরা দেখছি যে এটা রয়েছে অ্যাফার্মেটিভ এবং পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা অ্যাফার্মেটিভ বাক্য, পজিটিভ বাক্য। ইউ ওয়েন্ট টু ঢাকা লাস্ট মান্থ, তাহলে এইটাকে আমরা ট্যাগ কোশ্চেনটা করব। আমরা ইতিমধ্যেই জানি যে স্টেটমেন্টটা হ্যাবোধক থাকলে কোশ্চেনটা করব, ট্যাগ কোশ্চেনটা করব না বোধক। তাহলে এইখানে না বোধক এবং প্রশ্ন দুইটা একসাথে করতে গেলে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে ডিড। যারা না বুঝতেছ তাদের জন্য আরেকবার বলি যে যখন আমার ভার্বটা থাকবে পাস্ট ফর্মে, তার মানে টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন আমার সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব আনতে হবে ডিড। ডিডের সাথে আমরা বসাবো নট, নটটা কন্ট্রাক্টেড ফর্মে বসাবো, ডিডেন্ট। যেমন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব আনতে হয় ডিড, ঠিক একই রকম এটাও যেহেতু প্রশ্নবোধক ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স, কিন্তু আমরা এটাকে বলতেছি ট্যাগ কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন, সেই জন্য এখানে আমরা ডিড আনবো। অক্সিলারি ভার্ব আনতে হবে প্রথমে, তারপরে ডিডেন্ট ইউ। নট যথারীতি নট বসবে যখন সেন্টেন্স, এখানে আমার স্টেটমেন্টটা থাকবে পজিটিভ, তখন আমরা প্রশ্নটা অবশ্যই নেগেটিভ করব, না বোধক করব। না বোধক প্রশ্নের উত্তর সবসময় হ্যাঁ বোধক হবে। যেমন ইউ ওয়েন্ট টু ঢাকা লাস্ট মান্থ, ডিডেন্ট ইউ, তাই নয় কি? তাই নয় কি মানে যখন কেউ শিওর যে তুমি ঢাকা গিয়েছিলে গত মাসে, শিওর হয়ে বলতেছে তোমাকে, তখন হচ্ছে তাই নয় কি। আর যদি কেউ তোমাকে বলে তাই কি, তখন সে একটু কনফিউজ হতেও পারে, নাও হতে পারে। যদি নাও হতে পারে তখন প্রশ্নটা হবে হ্যাঁ বোধক। ইউ স্মেল লাভলি মানে তোমার ঘ্রাণটা, মানে তোমার শরীর থেকে যে ঘ্রাণটা আসছে সেটা খুব সুন্দর। তাইলে এইখানে আমরা আরএনটিউ করব না, কারণ এটা অনেক স্টুডেন্টই ভুল করে, যেমন এখানে আরএনটিউ লিখে দেয়। আরএনটিউ আমরা করব না, কারণ আমাদের মূল ভার্বটা হচ্ছে স্মেল, স্মেল হচ্ছে এখানে ভার্ব,
ঘ্রাণ আসা, কোনো কিছু থেকে ঘ্রাণ আসা, আই ক্যান স্মেল ইট, হ্যাঁ আমি এটা ঘ্রাণ নিতে পারি। স্মেলটা হচ্ছে এখানে ভার্ব, ইউ স্মেল লাভলি, তোমার যে ঘ্রাণটা আসতেছে সেটা খুব সুন্দর। তাহলে আমরা এখানে ওরকমই সাবজেক্ট শেষে ইউ যাবে, ইউ দিয়ে করব। আর এইখানে যেহেতু ভার্বটা মূল ভার্ব রয়েছে, প্রিন্সিপাল ভার্ব স্মেল প্রেজেন্ট টেন্সে, সেই জন্য আমরা করব ডোন্ট ইউ, তাই নয় কি, অথবা তোমার থেকে কি সুগন্ধ আসতেছে না, ভালো ঘ্রাণ আসতেছে না, ডোন্ট ইউ। এখানে আরএনট ইউ হবে না, কিন্তু আরএনট ইউ হবে যখন আর ইউ এর পরে আর অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে, তখন আরএনট ইউ হবে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় একজন ভালো ছাত্র। তাহলে এখানে আবার আমরা বিভার্বের একটা ফর্মকে পেলাম, তাহলে এইটা আমরা বসাই দিতে পারবো এখানে, ইজেন্ট হি, সে নয় কি, বা তাই নয় কি সে একজন ভালো ছাত্র, তাই নয় কি সে কি একজন ভালো ছাত্র নয়, তার মানে হচ্ছে সে অবশ্যই একজন ভালো ছাত্র। শি হ্যাজ এ নাইস কার, এখানে আবার ওই একই নিয়ম, এখানে হ্যাজ হচ্ছে এই ব্যবহার দুইটা বোঝানোর জন্যই আমি দুইটা হ্যাজ ব্যবহার করেছি দুইটা সেন্টেন্সে। এই দুইটা হ্যাজের মধ্যে কিছু পার্থক্য আছে, এই হ্যাজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এখানে এই হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে যখন শি হ্যাজ এ নাইস কার, তার খুব সুন্দর একটা গাড়ি রয়েছে, এটা মূল ভার্ব হিসেবে থাকবে, তখন আমরা কি আনবো, অক্সিলারি ভার্ব আনবো, অতিরিক্ত অক্সিলারি ভার্ব আনতে হবে, ডু অথবা ডাজ, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে আমার সাবজেক্টটা হচ্ছে শি যদি সাবজেক্ট হয়, তার আগে আমি অক্সিলারি ভার্ব বসাবো আমরা ডাজেন্ট শি, হ্যাজেন্ট শি হবে না, কিন্তু এটা হ্যাজেন্ট শি কেন হবে না, এখানে হ্যাজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মূল ভার্ব। যদি অক্সিলারি ভার্ব হয়, পরের সেন্টেন্সটা আমি দেখাচ্ছি, যদি অক্সিলারি ভার্ব হয় বা হতো, তাহলে আমরা এখানে হ্যাজেন্ট বসাবো, কিন্তু যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে তখন আমরা ডাজেন্ট বসাবো। আগেরটা যেরকম হ্যাভ থাকা সত্ত্বেও আমরা এখানে ডোন্ট বসাইছি, এখানে হ্যাজ থাকা সত্ত্বেও আমরা ডাজেন্ট বসাবো, কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু হ্যাজ এখানে প্রিন্সিপাল ভার্ব হওয়ার কারণে এখানে আমরা হ্যাজকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব না। কিন্তু পরের বাক্যে শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে যেটা বলেছিলাম যে হ্যাজের পরে যদি হ্যাজের পরে যদি দেখো যে আবার প্রিন্সিপাল ভার্ব আছে বা অন্য কোনো ভার্ব আছে, তাহলে মনে করবা যে এই হ্যাভ অথবা হ্যাজ, ভার্ব টু হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। যখন সে অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, তখন আমরা তাকে প্রশ্ন করার জন্য শুরুতে নিতে পারবো। তাহলে আমরা এখানে হ্যাজেন্ট শি এটা করতে পারবো, হ্যাজেন্ট শি, তাই না কি, তাই নয় কি, হ্যাঁ নাই কি তার, এরকম হবে, তাই নয় কি, অথবা তার কি নাই একটা গাড়ি, তার মানে তার অবশ্যই একটা গাড়ি আছে। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেনি, তার মানে সে অবশ্যই কাজটি করেছে, তাই না, অথবা তাই নয় কি, এরকম প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হ্যাজকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, যখন এখানে হ্যাজ থাকবে। তাহলে সাধারণ প্রশ্ন করার জন্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আমরা যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড এগুলো শুরুতে আনি, ট্যাগ কোশ্চেনেও ঠিক একইভাবে অক্সিলারি ভার্বটা প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট বসবে। এখন প্রধান কথা হচ্ছে যে আমাদের প্রদত্ত দেওয়া যে স্টেটমেন্টটা আছে, সেটা যদি হ্যাবোধক থাকে, ধনাত্মক থাকে অথবা পজিটিভ থাকে, তখন আমরা প্রশ্নটা করব না বোধক, অর্থ ঠিক রাখার জন্য। আর যদি আমাদের প্রদত্ত স্টেটমেন্টটা না বোধক থাকে, তখন প্রশ্নটা করব হ্যাঁ বোধক। এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন করার নিয়ম। আচ্ছা, এখন আমরা যে নিয়মগুলো শিখলাম, এগুলো হচ্ছে একদম বেসিক নিয়ম, একদম যে মৌলিক নিয়মগুলো আর কি, যে নিয়মগুলো উপরেই আমরা শিখি। এরপরে আর কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম আছে, যেটা আমার দুইজন শিক্ষার্থী ইতিমধ্যে আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার ব্যতিক্রমধর্মী যে নিয়মগুলো আছে সেগুলো আমাদেরকে শিখাবেন, তার উপরে একটা ক্লাস দেবেন। অবশ্যই আমি শিখাবো। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে একটু ব্যতিক্রমধর্মী কিছু রুল আছে, যেমন
এখানে যেমন আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওই ভার্বটাই এনেছি, ওই অক্সিলারিটাই এনেছি, তখন দেখা যাবে যে আমাদের স্টেটমেন্টে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট না বসে একটু সাবজেক্টের পরিবর্তন হয়, অক্সিলারি ভার্বের পরিবর্তন হয়। তো সেটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ কমপ্লিট করব। তাহলে শেষে যে কথাটা সবসময় বলি যে আমার ক্লাসটা যদি ভালো লাগে, তোমাদের যদি সামান্য উপকার হয়, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবা, লাইক দিবা। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো না বোঝা থাকে, অবশ্যই কমেন্টে জানাবা। কমেন্টে যদি কেউ প্রশ্ন করো আমাকে, আমি অবশ্যই সেটার রিপ্লাই দিব। আর যদি কেউ অন্য কোনো টপিকের উপরে ক্লাস প্রয়োজন হয় কারো, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।